ঈদ মোবারক। দর্শক শুভ সকাল, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। কি চমৎকার করে বলছিলে, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। প্রিয় দর্শক, সঙ্গে আরো আছি আমি আনিস। নিশ্চয়ই সারাদিন অনেক ভালো যাবে। দীর্ঘ 1 মাস পর সিয়াম সাধনার পর আজ সেই আকাঙ্ক্ষিত সকাল, মিলনের সকাল, ভালোবাসা ও কৃতজ্ঞতার সকাল। নিশ্চয়ই সারাদিন আপনাদের অনেক ভালো কাটবে। ঈদ মোবারক তোমাকে। ঈদ মোবারক আনিস, খুব ভালো লাগছে তোমাকে। তোমাকেও ভীষণ প্রাণবন্ত এবং সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। আজকে তো ঈদের দিন, সকালটা কেমন ছিল তোমার? যদিও আমরা সকাল শুরু করেছি এখানে বসে অ্যালার্ম দিয়েছিলে নাকি মা ডেকে দিয়েছে নাকি নিজে উঠে গেছে? আজকে খুব খুশি ছিলাম, তাই নিজেই উঠে গিয়েছি। বাহ, চমৎকার। আসলে ঈদের সকাল মানে শৈশবের স্মৃতি, তাই না? চমৎকার। আর সেটা যদি হয় খাওয়া দাওয়া, তাহলে তো কথাই নেই। খাওয়া দাওয়া, রঙিন পোশাক, আনন্দ উচ্ছ্বাস, বাবা মাকে সালাম করা, তাই না? তোমার কাছেও কিন্তু আমার সালামিটা পাওনা রইল। অপেক্ষা প্রোগ্রাম শেষে আমি কিন্তু নিয়ে নেব কিন্তু। নিঃসন্দেহে, তবে আমি কিন্তু চাই। তাই না? তবে আজকে আমাদের যিনি অতিথি নিশ্চয়ই। আছেন তিনি খুবই সমৃদ্ধ একজন মানুষ। চলো পরিচয় করিয়ে দিই। খাবারের গন্ধ কিন্তু নাকে আসছে। আমি জানি তুমি খেতে চাচ্ছ। চলো তবে জেনে চা- নিই কি আছে আজকে আমাদের সঙ্গে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি নিশাত আঞ্জুম, রন্ধনশিল্পী। চলুন এই চমৎকার মানুষটিকে আমরা স্বাগত জানাই। শুভ সকাল। ঈদ মোবারক। ঈদ মোবারক। শুভ সকাল। কেমন ঈদ আছেন? মোবারক। ভালো আছি, আপনারা ভালো আছেন? খুবই ভালো এবং আছি। আপনাকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত আছি। আমিও রাঙা সকালে আসতে পেরে খুবই আনন্দিত। আপনাকে আপনি- আমি শুরুতেই আমরা দুইজন শুরুতে চলো একসঙ্গে অভিনন্দন জানাই। অভিনন্দন। আপনাকে। অসংখ্য ধন্যবাদ। কেন অভিনন্দন জানিয়েছো? কারণ আপনি এবারে সেরা রাঁধুনির গ্র্যান্ড ফিনালের চ্যাম্পিয়ন, বা আমাদের বলা যায় যে এবছরের সেরা রাঁধুনি Season আজকে আমাদের 8 তাই সঙ্গে না? যুক্ত আছেন। অনেক অনেক শুভকামনা শুরুতে এবং অনেক অনেক অভিনন্দন। দোয়া করবেন, অসংখ্য ধন্যবাদ। এবং এই যে সিজন 8-এর আপনি চ্যাম্পিয়ন হওয়ার পরে প্রথম ঈদ কেমন লাগছে? চ্যাম্পিয়ন হওয়ার পরে যেহেতু প্রথম ঈদ, আসলে সব থেকে বেশি ভালো লাগা কাজ করছে। ব্যস্ততা পাশাপাশি হচ্ছে, যেহেতু খ্যাতি পেয়েছি, সবকিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগা কাজ করছে। তারপরে হচ্ছে রাঙা সকালে আজকে ঈদের দিন আপনাদের সাথে আমি আছি, এই জন্য আরো বেশি ভালো লাগা কাজ করছে। ঈদের সকালটা আজকে কেমন ছিল আপনার? আজকে ঈদের সকাল প্রতিবারের থেকে আসলেই অন্যরকম। কারণ হচ্ছে তখন আমি একজন সাধারণ নিশাত আঞ্জুম ছিলাম, আর এখন হচ্ছে আমি সেরা রাঁধুনি নিশাত আঞ্জুম। তো এটা ভেবেই সব থেকে বেশি ভালো লাগা কাজ করছে। আর ঈদের সকালে আপনি আমাদের সঙ্গে কাটাচ্ছেন, এটাও নিশ্চয়ই অনেক বেশি আনন্দের অনেক আমাদের বেশি, জন্য। আমার নিজের জন্য অনেক বেশি আনন্দের। আপনি বলছিলেন আপনার পরিবারের আপনার হাজবেন্ড খুব ভালো রাঁধুনি, আপনার সন্তান আপনাকে সহযোগিতা করে, মানে পুরো পরিবারটাই আসলে রাঁধুনি। আমরা সাংস্কৃতিক পরিবার এই টার্মটা শুনেছি, বাট রাঁধুনি পরিবার এই প্রথম মনে হয় শুনলাম। আমি রান্না করি, পাশাপাশি হচ্ছে আমার হাজবেন্ড, ওর প্রফেশনটা অন্য ছিল, বাট আমার মনে হয়েছে যে দুইজন একসাথে কাজ করলে বেশি ভালো লাগা কাজ করবে। Because আমি চাচ্ছি যে আমার সাথে ও হচ্ছে কাজ করুক, দেন হচ্ছে ওকে এই প্রফেশনে নিয়ে আসা। বাহ। ও শেফ, ও হচ্ছে বারবিকিউ শেফ, আর আমার ছেলে খুব ভালো রান্না করে। ওর কাটিং স্কিলও খুবই ভালো, আর মেয়েও হচ্ছে টুকটাক। ও আমার মেয়ে ছোট, বাট আমরা পুরো ফ্যামিলি হচ্ছে আসলে রাঁধুনি পরিবার। রান্নার সঙ্গে হ্যাঁ। সম্পৃক্ত আছে। সিজন 9 কি পেতে যাচ্ছি ভাইয়াকে আবার? না, আমি চাবো না যে আমি চ্যাম্পিয়ন আমিই থাকি সেখানে। আমি বাসায়ও চ্যাম্পিয়ন, আমি বাহিরেও হ্যাঁ, চ্যাম্পিয়ন। বাহিরে। আনিস, তোমার এটা বুঝতে হবে। একটু জানতে চাইবো, বলছিলেন যে গত বছরে অনেক পার্থক্য হয়েছে, খ্যাতি পেয়েছেন, সম্মান পেয়েছেন। আসলে জীবনে কি কি পরিবর্তন এসেছে যদি জানতে চাই? জীবনে অনেক পরিবর্তন এসেছে। যদি আমি আমার একদম অনেক আগে বছর চলে যাই, একদম আমার বিয়ের শুরু থেকে যদি চলে যাই, তখন মনে হতো যে রান্না আমার কাছে অনেক বড় কঠিন চ্যালেঞ্জ মনে হতো। আর এখন আমার কাছে রান্না মনে হয় যে খেলা, কোনো বিষয় না। হ্যাঁ, কোনো বিষয় না। তো এটা হচ্ছে আমার সব থেকে বড় একটা ভালো লাগা কাজ করা। আর পাশাপাশি হচ্ছে পরিবর্তনের দিক থেকে যদি চিন্তা করি, যে আমি কখন আসলে ভাবিনি যে এটাই আমার হচ্ছে একটা পেশা হবে, আমি কাজ করব,
রান্না নিয়ে এত চিন্তা করব, এখন আমি ঘুমালেও হচ্ছে রান্না নিয়ে চিন্তা করি। নতুন কিছু আইডিয়া হ্যাঁ, আর মন খারাপ হলেও আমি তখন রান্না নিয়েই চিন্তা করি। মন খারাপ হয়েছে তো আমি যদি অনেক ধরনের রান্না করি, নতুন কিছু ট্রাই করি, তখন আমার মন ভালো হয়ে যায়। বাহ। বাহ। তো সেক্ষেত্রে আমার হাজবেন্ডও লাকি, কারণ হচ্ছে ও যখন ও ভাবে যে আমার মন খারাপ হয়েছে, তার মানে হচ্ছে নতুন কিছু পেতে যাচ্ছে। এটা কিন্তু দারুণ। মন খারাপের একটা পজিটিভ ইম্প্যাক্ট, তাই না, পজিটিভ রেজাল্ট। আপনার তো খুব অল্প বয়সে আসলে বিয়ে হয়ে গিয়েছিল, এবং খুবই অল্প সেই বয়সে। সূত্র ধরে হাজবেন্ডের সাপোর্ট বা পরিবারের সাপোর্ট পাওয়া এবং এতটুকু নিজেকে নিয়ে আসা, এটা আসলে খুবই একটা ইতিবাচক একটা বিষয়, তাই না? হ্যাঁ, আমার যেহেতু খুব অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আমি যদি বলি, অনেকের হাতে খড়ি থাকে হচ্ছে মায়ের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে, বাট আমার হাতে খড়িটা হচ্ছে আমার হাজবেন্ডের কাছ থেকে। আচ্ছা। ও হচ্ছে রান্নার ওর ধারণাটা খুব ভালো। ও বুঝাতে পারে যে কোনটার সাথে কোনটা কম্বাইন্ড করলে এটা ভালো হবে। তো আমাকে বলে দিত যে তুমি শুরুটা এভাবে এটা দিয়ে করো। আমি খুব একদম শুরুতে ইউটিউব দেখে দেখে আলুর দম, লুচি এগুলি প্রচুর করতাম। আমার হাজবেন্ড আবার অনেক বেশি আলু পছন্দ করে, তো আমি আলুর অনেক আইটেম শিখে নিয়েছিলাম যে ওকে। নারায়ণগঞ্জের মানুষ কি না? তবে ভাইয়ের কাছ থেকে আমরা বারবিকিউ খেতে চাই, কি বলো? নিঃসন্দেহে। বারবিকিউ এক্সপার্ট বলে কথা। আমাদের হাতে ইনশাআল্লাহ। কিছু তথ্য আছে, আমরা একটু দর্শকদের জানিয়ে আবার আড্ডায় ফিরছি। ওকে। প্রিয় দর্শক, নিশাত আঞ্জুম সেরা রাঁধুনি সিজন ৮-এর চ্যাম্পিয়ন হয়ে দেশের মানুষের ভালোবাসা ও স্বীকৃতি অর্জন করেন এবং রান্নাকে শিল্প হিসেবে ধারণ করে পেশাগতভাবে কালিনারি প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। প্রতিযোগিতায় সাফল্যের পর তিনি রান্না ও বেকিং শিক্ষাকে পেশাদারভাবে এগিয়ে নিতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা শুরু করেন এবং নতুন প্রজন্মকে দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তিনি ডিপ্লোমা ইন কালিনারি আর্টস সহ কুকিং লেভেল ১ ও লেভেল ২, বেকিং লেভেল ২ ও লেভেল ৩ এবং বেকারি ও পেস্ট্রি প্রোডাকশন লেভেল ৩ সম্পন্ন করেছেন। এছাড়া ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন লেভেল ৩ ও ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস লেভেল ২ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে খাদ্য প্রস্তুতি ও পরিবেশন বিষয়ে দক্ষতা অর্জন করেছেন। ফুড প্রসেসিং লেভেল ২, ডোমেস্টিক ফুড প্রিজারভেশন লেভেল ৩ এবং এন্টারপ্রেনারশিপ লেভেল ৪ সম্পন্ন করে তিনি খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও উদ্যোক্তা উন্নয়নের ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করেছেন। সিবিটিএনএ লেভেল ৪ অ্যাসেসর অ্যান্ড ট্রেনার প্রশিক্ষণ সম্পন্ন করে তিনি প্রশিক্ষক ও মূল্যায়নকারী হিসেবে কাজ করছেন। তিনি নিয়মিত কুকিং ও বেকিং প্রশিক্ষণ পরিচালনার পাশাপাশি ফুড ও উদ্যোক্তা উন্নয়নমূলক কর্মশালায় অংশগ্রহণ ও আয়োজন করেন। অনলাইন প্ল্যাটফর্মে ফুড কন্টেন্ট তৈরি করে তিনি নতুন রেসিপি ও রান্নার কৌশল শেয়ার করছেন এবং বিভিন্ন কুকিং প্রতিযোগিতায় অংশ নিয়ে সম্মাননা ও সার্টিফিকেট অর্জন করেছেন। সামাজিক কর্মকাণ্ড ও নারী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে যুক্ত থেকে তিনি রান্না ও প্রশিক্ষণকে কেন্দ্র করে নিজের পেশাগত কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন। চমৎকার কিছু অর্জন মানুষের জীবনটাকে পাল্টে দিয়ে যায়, তাই না? কি মনে হয় আপনার? আপনার সন্তান বলছিলেন যে কন্টেন্ট তৈরিতে সাহায্য করে, মাত্র ক্লাস 6-এ পড়ে। আসলে এত অল্প বয়স কিভাবে সম্ভব? আসলে আমি বলবো যে গড গিফটেড আমার সন্তান আমার জন্য। কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ ও অনেক বেশি সাপোর্ট দেয় আমাকে। আমি এ পর্যন্ত আসাতে যদি কারো ভূমিকা থাকে, প্রথমত আল্লাহ, তারপরে হচ্ছে আমার হাজবেন্ড, আমার ছেলে, আমার মেয়ে। বাহ। পুরো মানে ওদের জন্যই আজকে আমি এখানে, আমি নিশাত আঞ্জুম। মানে এই কথাটা আমি যতবার বলবো ততবার আমার কাছে আসলে একটা ইমোশন কাজ করে। কারণ ওই যে বললাম, আমার ছেলে একটু এক্সট্রা অর্ডিনারি। আলহামদুলিল্লাহ। হয়তোবা তার বাবা মা এক্সট্রা অর্ডিনারি, তাই হয়তোবা সেও জেনেটিক ভাবে সেটাই পেয়েছে। এবং এই কৃতজ্ঞতা বোধ কিন্তু এগিয়ে নিয়ে যায়, তাই না? নিঃসন্দেহে। যেটা আপনি বলছিলেন যে আমরা যত সময় যায়, যত শিখি, আমরা তত বিনয়ী হই। জীবনে অনেক কিছু অর্জন করেছেন, সেই গল্পে তো যাবই। নিশাত আঞ্জুম, তাকে একটু জানার চেষ্টা করবো আজকে, তার সম্পর্কে শুনতে চাই। তার বেড়ে ওঠাটা কই ছিল, শৈশব কই ছিল? আমার বেড়ে ওঠা মূলত বরিশালে। আর আমি খুবই চঞ্চল ছিলাম ছোটবেলায়। এখন কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। এখনো হচ্ছে মাঝে মাঝে যখন আমার ফ্রেন্ড সার্কেল আসে, ওদের সাথে হয়তো হয়ে যায় বাচ্চা, বাট একটু তো হচ্ছে নিজেকে সিরিয়াস মুডে রাখতে হয়। বাচ্চা হয়ে যান মানে কি মারামারি করেন ওদের সঙ্গে? হ্যাঁ, এটা আসলে ওরকমই ছিলাম। ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম। তো আসলে তখন অনেক বেশি
মা বাবা আমাদের ফ্যামিলিতে যেটা শুনলে অবাক হবেন যে এখন পর্যন্ত আমাদের ফ্যামিলিতে টিভি নেই। আচ্ছা। হ্যাঁ, আমার আচ্ছা। আব্বা আমাদেরকে অনেক স্বাধীনতা দিয়েছেন, বাট পড়ালেখা অনেক বেশি হচ্ছে, উনি এটার বেশি মূল্যায়ন প্রাধান্য করতেন, দিতেন। হ্যাঁ প্রাধান্য প্রাধান্য দিতেন। যে আসলে আমরা স্বাধীনতা দিয়েছে, বাট কখনো যেন উশৃঙ্খল না হই, ওভাবে না চলি। বাট যেটা বললাম যে চঞ্চল ছিলাম প্রচুর, মাঝে মাঝে হচ্ছে মায়ের হাতে মারও খেতে হতো। আচ্ছা। কারণ আমি এমনও হতো যে আমার বেশি ফ্রেন্ড যারা ছিল আমার থেকে বড়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আমার হচ্ছে মামা নেই, তো নানা অনেক আগে মারা গিয়েছে। তো আমার খালা আর হচ্ছে আমরা একসাথে বড় হয়েছি। আচ্ছা। আমার বাবাই হচ্ছে আমার খালাদের বড় করেছে, একসাথে থেকেছি। তো মামাদের বাড়ির সাথেই হচ্ছে আমাদের বাড়ি, তো দেখা যায় মামাদের সাথে খেলাধুলো করতাম। তো এটা নিয়ে মা খুব রাগারাগি করতো যে কেন মামাতো ভাই, মামাতো বোন, মামা এদের সাথে খেলাধুলো করতাম, অনেক বেশি দুষ্টুমি করতাম। মাঝে মাঝে আসলে কিভাবে বলবো যে আমি অনেক সময় দেখা যায় গাছে উঠতাম। আচ্ছা। তো এটাও আব্বা খুব অন্যভাবে দেখতো যে মেয়ে মানুষ কেন তুমি এত, গাছে উঠতে? হ্যাঁ এত ছুটোছুটি করো, মেয়ে মানুষ একটু মেয়েদের মতো থাকতে হয়। কিন্তু দেখা যায় আমার ক্ষেত্রে অন্যরকম ছিল। আর পড়ালেখাতে যেহেতু ভালো ছিলাম, তো কোনো ঘটনা আছে, মানে দুষ্টুমির ঘটনা আছে কি? আমরা একটু শুনতে চাই। দুষ্টুমির ঘটনা এমনও হয়েছে যে অনেক সময় আমি ভাবতে পারবে না যে আমি নারিকেল গাছে উঠে যেতাম। আচ্ছা। তো আব্বা হচ্ছে বিশাল বিষয়। যেহেতু স্কুল টিচার, তো আমার ছোট কাকি ছিল, একদিন হচ্ছে বলতেছে যে তোমার বাবা আসতেছে, যদি তোমাকে দেখে যে তুমি নারিকেল গাছে, তার মানে বুঝো যে তোমার কি অবস্থা হবে। তো যাই হোক, আমি ওখান থেকে যখন নামতে গিয়েছি একদম পুরো হচ্ছে, খুব ছোট তো তখন, একদম পুরো বুক ধরে এখান থেকে পুরো ছিলে গিয়েছে। হ্যাঁ। গিয়েছে। তো আব্বা দেখে ফেলছে কোনোভাবে, দেখে বাসায় এসে বলছে তুমি আসলে একটু বেশি এই দুষ্টামি করো, এখন মারাও যায় না, কিছু করা যায় না যেহেতু মেয়ে মানুষ। তো আব্বা তারপরও আসলে ছেলেবেলাটা খুবই দারুণ ছিল, আমার কাছে মনে হয় যে আমার লাইফে যদি কোনো গোল্ডেন মুহূর্ত থাকে তো সেটা হচ্ছে আমার ছেলেবেলা। দেন তারপরে তো হচ্ছে একটু ইসরে পাকা হয়ে গিয়েছিলাম, আচ্ছা। রিলেশন করে ফেলি 9-10-এ। দেন হচ্ছে আমাদের ফ্যামিলিগতভাবেই আমাকে বিয়ে দিয়ে দেয়। তারপরে হচ্ছে নারায়ণগঞ্জে তার চলে মানে আসা। আপনার বাহ, যে জীবন চমৎকার। সঙ্গী, তার সঙ্গে আপনার অনেক বছরের পথ চলা, আমার অনেক relative। দিনের। আচ্ছা আচ্ছা, দারুণ। চমৎকার। আসলে নারকেল গাছে উঠতে গিয়ে মেয়েটি যে সিজন 8 এর ফাইনালিস্ট হয়ে একেবারে মুকুট জয় করে নিয়েছে, এটা সেটা কে নিশ্চয়ই চমৎকার জানতো? একটা বিষয়। আমরা একটু প্রথম যে ডিশ আমাদের চোখের সামনে আছে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার তো খেতে ইচ্ছে করছে। আমি জানি আনিস তুমি সেটার জন্য অপেক্ষা করছো, আর একটু টাইম নিতে হ্যাঁ, হবে। নিশ্চয়ই। একটু শুনবো নিশ্চয়ই শামী কাবাব। এটা হচ্ছে জালি কাবাব। আচ্ছা। আচ্ছা। স্বামী কাবাবের রিলেটিভস ধরতে পারেন, এই আমি আমার কারণেই দেখি স্টুডেন্টদেরকে আমিও এভাবেই confused। শিখাই। হ্যাঁ, এটা এটা হচ্ছে, কখন খাওয়া যেতে পারে? এটা আমরা হচ্ছে শুরুতে খেতে পারি, দেখা যায় স্টার্টার হিসাবে আমরা জালি কাবাবটা খেতে পারি। হ্যাঁ, জালি কাবাব মূলত হচ্ছে আসলে আমি ওই চিন্তাতেই ঈদের দিনে তৈরি করি, আমার বাচ্চারা যেটা পছন্দ করে ওরা জালি কাবাবটা অনেক বেশি পছন্দ করে, আচ্ছা। তো এই জন্য আসলে জালি কাবাবটা করা। জালি কাবাব এক্সপার্ট বলা যায় আপনাকে? হ্যাঁ, বলা যেতে পারে। বাহ, চমৎকার। এটাতে তো এটা কি- এমনি এমনি খাবে নাকি পরোটা দিয়ে বা কিছু একটা দিয়ে? এটা এমনিতে খাওয়া যেতে পারে, সাথে হচ্ছে আমাদের যদি কোনো মেইন কোর্স থাকে, পোলাওয়ের main course- সঙ্গে। হ্যাঁ মেইন কোর্সের সাথেও রাইসের খেতে পারে। সাথে। এটাতে কি নতুন কোনো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছেন নাকি আমরা যেটা জানি যে বিফ বা মাটন? আমি এখানে চিকেন দিয়ে করেছি। চিকেনের সাথে আমি বলবো আমার যেটা অ্যাডিশনাল, আমি মাঝে মাঝে নিজের মতো করে তৈরি করি, মূলত সেটা ব্যবহার করেছি। আসলে আমি একটু লেমন জেস্ট দেই, একটু লেমন জুস দেই, যেটা খেতে অনেক বেশি ভালো লাগে, আচ্ছা। একটু লেমনের ফ্লেভার আসে। আমরা একটু বিস্তারিত শুনি এখানে কি কি দেওয়া হয়েছে আর নিজের মতো করে সিক্রেট রেসিপিটা আসলে কি একটু শুনি। এখানে হচ্ছে আমি চিকেন দিয়েছি, আর বাইন্ডিং এজেন্ট হিসাবে আমি ব্রেডটা ব্যবহার করেছি। আচ্ছা। মূলত অনেকে দেখা যায় হচ্ছে ময়দাটা ব্যবহার করে থাকে, বা হচ্ছে কর্নফ্লাওয়ার অথবা হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে থাকে। আমি একটু ব্রেডটাই দেই, কারণ ব্রেডটা দিলে হচ্ছে একটু এটা খেতে অন্যরকম লাগে, একটু মজা হয়। হ্যাঁ একটু বেশি মজা হয়। ব্রেড বলতে কি একদমই বেকেই থেকে আমরা যে ব্রেডটা সেটা হ্যাঁ, ব্যবহার করে থাকি, একদম সফট ব্রেডটা। হ্যাঁ সফট ব্রেডটা। আচ্ছা, আচ্ছা। সেটা দিয়েছি, সাথে হচ্ছে চিকেন আছে, আর হচ্ছে পেঁয়াজটা হচ্ছে এমনি একটু সতে করে দিয়েছি, আবার হচ্ছে একদম বেরেস্তা করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। আর আমার নিজের তৈরি করা কাবাব মশলা সেটা দিয়েছি,
দিয়ে দেন হচ্ছে পুদিনা পাতা, ধনিয়া পাতা, আর হচ্ছে লেমন জেস্ট, লেমন জুস, আর অন্য অ্যাডিশনাল একটু কাঁচামরিচ অ্যাড করেছি, করে দেন হচ্ছে বানিয়েছি। বাহ, দারুণ। যেটা বললেন যে চমৎকার। পেঁয়াজ তুমি একটু বানাতে পারো জেরিন? আমি পারি, কিন্তু আমার মনে হয় নিশা তানজুম সবচেয়ে বেশি ভালো তাই? পারে। পেঁয়াজটা সটে করে দিয়েছেন, এটা কিন্তু ইউনিক। আমরা নর্মালি এই কাবাবের ক্ষেত্রে র পেঁয়াজটা ইউজ করে থাকি। সো এই জিনিসটা আমরা মনে হয় নতুন একটা আইডিয়া পেলাম। চাইলে এটাকে ফ্রোজেন করা যাবে, আচ্ছা। কারণ হচ্ছে যদি কাঁচা পেঁয়াজটা থাকে তখন ফ্রোজেন করার ক্ষেত্রে হচ্ছে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ বের হয়, আর যদি আমি সতে করে দেই তো সেক্ষেত্রে হচ্ছে এই গন্ধটা থাকবে না। থাকবে না, রাইট। আরেকটা খাবার চলে এলো, বিরিয়ানি, লোভনীয় বিরিয়ানি। শুনি এই গল্প আসলে কিভাবে রান্না করেছেন। বা এটা আমার দেখে মনে হচ্ছে নর্মাল বিরিয়ানির থেকে একটু আলাদা। নামটা কি একটু চিকেন দম বিরিয়ানি। চিকেন দম বিরিয়ানি, একদমই তাই। ভীষণ সুন্দর লাগছে, কালারটাও খুব সুদিং। মানে যেই ধরনের বিরিয়ানি আমরা সাদাটে বিরিয়ানি সবসময় খেয়ে থাকি, এটা থেকে একটু আলাদা। একটু শুনবো কিভাবে বানিয়েছে। আচ্ছা, আমি ঘুরে ফিরে বারবার আমার বাচ্চাদের কথাই বলবো। আচ্ছা। তো আমার ছেলে মূলত হচ্ছে ও বিরিয়ানি প্রচুর পছন্দ করে। এমনও হয় যে ওকে যদি আমি সকালবেলা উঠেও বিরিয়ানি দেই, আমি জিজ্ঞেস করি মাঝে মাঝে, তুমি কি আসলে পুরান ঢাকার নাকি যে তুমি এত বিরিয়ানি পছন্দ করো? তো মূলত ঈদের দিনও আমার ওর জন্যই বিরিয়ানিটা করা হয়। আসলে ও পছন্দ করে দেখে আমি বিভিন্ন ধরনের বিরিয়ানি শিখি। তো সেক্ষেত্রে হচ্ছে দম বিরিয়ানিটা আমি এভাবে নিজের মতো করে, দম বিরিয়ানিতে মূলত হচ্ছে মানুষ অনেক বেশি দেখা যায় পুদিনা পাতা, ধনিয়া পাতা কেটে কুচি কুচি করে দেয়। আচ্ছা আচ্ছা। বাট আমি কি করি যে যখন মাংসটা কষাই নেই তখন ওটার মধ্যে কেটে একদম কুচি কুচি করে দিয়ে তারপর হচ্ছে মেরিনেশন করে বেশ কিছুক্ষণ রেখে দেই। আচ্ছা, মাংসের মধ্যে হ্যাঁ, মাংসের লিপসগুলো মধ্যে দিয়ে দেয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দেন হচ্ছে একটু হলুদ দেই, হালকা একটু হলুদ দেই, আর হচ্ছে আমাদের রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা আছে সেটা দিয়ে থাকি। সেটা আসলে এটা কি ব্যবহার আমার করেন মনে হয় আপনি? এটা একটা হ্যাঁ, জাদু। আমি একদম এটার মতো আমারও মনে হয় যে বাংলাদেশে এর থেকে বেস্ট আর কিচ্ছু হতে পারে কিচ্ছু না। হতে আমরাও পারে না। আমরা যখন কাজের ব্যস্ততা একদমই খুব শর্টকাটে রান্না করতে যাই, তখনই এটাই আমাদের জন্য একদমই লাইফ সেভার একটা জিনিস। একদম। এবং আপনি বলছিলেন যে কষাবার সময় আপনি বিভিন্ন ধনেপাতা বা বিভিন্ন পাতা হ্যাঁ। ব্যবহার করেন, তাহলে কি আসলে ফ্লেভারটা খুব ভালোভাবেই আসলে তরকারির সঙ্গে বা হ্যাঁ, বিরিয়ানির সঙ্গে যুক্ত হয়? খুবই ভালোভাবে যুক্ত হয়। তাহলে দেখা যায় যে মুখে বেঁধে যায় না, হুট করে লেগে যায়, একটা পাতা পড়ে যায়, এরকম কিছু হয় না। আচ্ছা। আর আমি হচ্ছে যে মশলাগুলো আছে ওগুলো একটু দিয়ে দেই, একটু থেতো করে দেই। কাটা মশলা যেটা হ্যাঁ, অনেকে কাটা বলে। মশলা কি কি যেটা বলে। মশলা ব্যবহার করেছেন এখানে? সেক্ষেত্রে হচ্ছে যে মৌরিটা একটু দেই, তারপর হচ্ছে শাহি জিরা, নর্মাল গোটা জিরা যেটা সেটাও দিয়ে দেই, হালকা করে হচ্ছে গ্রেট করে আমি নাটমেগটা দিয়ে দেই। আচ্ছা আচ্ছা। কারণ ওটা হচ্ছে আস্ত দিয়ে দিলে দেখা যায় মুখে বাঁধে, তো একটু গ্রেট করে দিয়ে দিলে ওটা মিশে যায়। আচ্ছা। জয়ত্রীটা দিয়ে দেই। তো আসলে এগুলো সবকিছু একসাথে দিয়ে দিলে ওই অনেক টাইম নিয়ে, আমরা কি মনে করি যে বিফটাই হয়তো অনেক টাইম নিয়ে কষাতে হয় বা রান্না করতে হয়, মূলত কিন্তু হচ্ছে চিকেনটা অনেক সময় নিয়ে কষাতে হয়। আচ্ছা। যত ভালো করে কষানো হয়, রান্না করা হয়, সেক্ষেত্রে কিন্তু ওর টেস্ট অনেক বেশি এনহ্যান্স করে। কিন্তু অনেকে বলে থাকে চিকেন যদি বেশি আছে বেশিক্ষণ দেয়া হয় মাংসটা একটু শক্ত হয়ে যায়। এটা কি সঠিক কিনা তথ্যটা? এটা হচ্ছে যদি আমরা বিফটা রান্না করি তো প্রথম অবস্থায় যদি বিফটাকে আমরা বাড়িয়ে দিই সেক্ষেত্রে ওটা শক্ত হয়ে যায়। আচ্ছা। আর হচ্ছে চিকেনের ক্ষেত্রে আমরা যত টাইম নিয়ে কুক করব সেক্ষেত্রে ওটার টেস্ট আরো বেশি এনহ্যান্স করে। আচ্ছা আচ্ছা। যেমন বিফটা তো আমরা কি একটু সফট করার জন্য কিন্তু এটাকে অনেক সময় Long নিয়ে time রান্না ধরে করি। কাজ হ্যাঁ, করি, হ্যাঁ। আর বিফের ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু বিফটা খেতে পারবেন, কিন্তু চিকেন কিন্তু চাইলে খাওয়া যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে চিকেনটা আসলে আমি একটু বেশি সময় নিয়ে কুক করি। আসলে যখন টেস্ট করবেন তখন দেখবেন এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে। কারণ আমি যেটা করি বাসাতে, বললাম যে আমার বাচ্চারা প্রচুর চিকেন পছন্দ করে, ওদের জন্য অনেক চিকেনের আইটেম করতে হয়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি চিকেন নিয়ে এত বেশি যেহেতু চিকেন খায়, তো আমার এটা নিয়ে অনেক বেশি নিজেকে একটু অ্যানালাইসিস করতে হয় যে কি করব, কিভাবে করা যায়। তো মূলত দম বিরিয়ানি ওই থেকেই করা। আচ্ছা। অনেকে যারা আসলে নতুন বিরিয়ানি রান্না করতে যায় দেখা যায় কি ওই ভাত বা চালটাকে খুব বেশি নরম করে ফেলে। ঠিক আছে, এই ধরনের একটা বিষয় কিন্তু কোনো অনেকে tips ফেস আছে করে। কিনা? কোনো টিপস আছে কিনা? দারুণ একটা টিপস আছে।
তো বিরিয়ানি করার ক্ষেত্রে বা পোলাও, সাদা পোলাও যদি করে থাকে, একদম ঘড়ি দৌড়ে আধা ঘন্টার মতো হচ্ছে ভিজিয়ে রাখবে। আচ্ছা। আধা ঘন্টায় চালটা হ্যাঁ, চালটাকে ভিজিয়ে রাখবে, আর হচ্ছে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিবে, সাদা পানি বের হয়ে যাবে এরকম। তখন হচ্ছে চালের মধ্যে একটা গ্লুটিনের পরিমাণ থাকে, দেখা যায় না আঠালো হয়ে যায়, ওই গ্লুটিনটা যখন চলে যাবে তখন আসলে আঠালো ভাবটা থাকে না। আর একদম 10 মিনিট ঘড়ি ধরেই হচ্ছে পানি ঝরাবে চালের। আচ্ছা। তারপর হচ্ছে তেলে ভালো করে ভেজে নিবে, তাহলে আমার মনে হয় না যে কখনো চাল একটার সাথে আর একটা লেগে যাবে। আর হচ্ছে তখন খেতেও হচ্ছে রাইসটা সফট হয়, দেখা যায় যে ঝুরঝুরা বাট সফট। আমরা বাহিরে খাই না, বাহিরে খেলে কিন্তু তখন দেখা যায় যে বাহিরের বিরিয়ানি যে খুব ঝুরঝুরেও থাকে, আবার খেতেও সফট, খেতেও ভালো লাগে। হ্যাঁ, তো সেম এই প্রসেসটা যদি কেউ ফলো করে, হ্যাঁ, তাহলে আমার মনে হয় কখনো হচ্ছে একটার সাথে আর একটা চাল লেগেও যাবে না। আর হচ্ছে ওই যে ভিতরে দেখা যায় আমরা আমাদের মতো করে যেটা বলি যে মাইস থেকে যায়, সাদা থাকে, ওটাও থাকবে না। খেতেও অনেক বেশি ভালো লাগবে। চমৎকার টিপস। ঈদের দিন আসলে আপনি কোন কোন খাবার টেবিলে রাখতে পছন্দ করেন? এটা তো মনে হয় দুপুরের জন্য পারফেক্ট একটা খাবার, হ্যাঁ, দম বিরিয়ানিটা। আসলে সকালে ওই যে বললাম, সকালে একটা কাবাব আইটেম রেখে দেই, আর হচ্ছে দুপুরে এরকম বিরিয়ানি টাইপস কিছু রাখি, আর বিকেলে হচ্ছে আমার বাচ্চারা যেহেতু দেখা যায় ওরা পেস্ট্রি আইটেম পছন্দ করে, তো পেস্ট্রি আইটেম রাখি, আর পাশাপাশি যে কোনো একটা ডেজার্ট রাখি। তো আমার গোলাপ জামুন অনেক বেশি ভালো, হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ আমি নিজেই নিজেকে অনেক বেশি বলি আমার খাবার আমি নিজে অনেক প্রশংসা করি। এটাই তো হওয়া উচিত, গোলাপ জামুন কিন্তু আত্মবিশ্বাসটা আরো বেশি বেড়ে যায়। আমি এখানে ছোট্ট একটা জিনিস জানতে চাইবো, দম বিরিয়ানিটা দম কি আপনি প্রেসার কুকারে করেছেন দমটা? আমি যখন হচ্ছে চিকেনটা কুক করে নিয়েছি, দেন হচ্ছে চিকেনের উপরে হচ্ছে রাইসটাকে আমি হাফ ডান করে নিয়েছিলাম। আচ্ছা, কাচ্চির মতো করে? হ্যাঁ, কাচ্চির মতো করে হাফ ডান একটু বয়েল করে নিয়ে লাইক 70% কুক করে নিয়ে তারপরে হচ্ছে চিকেনের উপরে দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, লেয়ার করে? হ্যাঁ, লেয়ার করে। প্রথমে একটা পার্ট দিয়ে দেন হচ্ছে আবার চিকেন দিয়েছি, দেন উপরে রাইস দিয়েছি, দিয়ে তারপরে এটাকে দমে দিয়ে দিয়েছি 1 ঘন্টার জন্য পাতিলে। হ্যাঁ, পাতিলে। আমরা কাচ্চিতে দেখি চারপাশটা একটু সিল করে দেই ময়দা দিয়ে, এটাতেও হ্যাঁ সিল করে দিয়েছি, সিল করে দিয়ে দেন হচ্ছে ভারী একটা কিছু হাড়ির উপরে দিয়ে দিয়েছি। এখন আমার মাথায় একটা প্রশ্ন সব সময় ঘুরপাক খায়, যে প্রসেসটা বললেন কাচ্চির প্রসেসটা সেম, তাহলে কাচ্চি বিরিয়ানি আর দম বিরিয়ানির মধ্যে পার্থক্যটা আসলে কি? আচ্ছা, কাচ্চিটা আমরা যেটা করি সেটা হচ্ছে র মাটন দিয়ে করি বা র চিকেন দিয়ে করি। হ্যাঁ, যখন এটাকে আমরা এই যে দম বিরিয়ানি আসলে এটা পাক্কি হয়ে যায় যখন আমরা রান্না করি, হ্যাঁ রান্না করি, মাংসটা কষায় নেই, তখন এটা মূলত হচ্ছে পাক্কি হয়ে যায় বা দম বিরিয়ানি হয়ে যায়। আর কাচ্চি যেটা করি আমরা একদম র মাটন দিয়ে দেন হচ্ছে সেটাকে মেরিনেশন করে, যদি হচ্ছে একটু ভালো ফলাফল পেতে চাই তাহলে হচ্ছে ওভারনাইট একদম হচ্ছে মেরিনেশন করে র্যাপিং পেপার দিয়ে ওটাকে র্যাপ করে নরমালে রেখে দিব পুরো রাত। আর যদি হচ্ছে আমি একদম সাথে সাথে দেখা যায় আধা ঘন্টা আমার 1 ঘন্টা সময় আছে, সেক্ষেত্রে হচ্ছে আমি একটু একসাথেই মেরিনেশন করে দমে বসাই দেই। শুধু পার্থক্য হচ্ছে এটা পাক্কি হয়, আর কাচ্চিটা হচ্ছে একদম র মাটন বা হচ্ছে চিকেন দিয়ে যেটা দিয়েই করি বা বিফ দিয়ে যেটা দিয়েই করি, ওটা হচ্ছে মেরিনেশন করে তারপরে হচ্ছে ওইভাবেই দমে দিতে হয়। এটা হচ্ছে রটা দমে দেই, আর এটা হচ্ছে রান্নাটা আমরা দমে দেই। একই প্রসেস। আচ্ছা, একটাতে হয়তো সময় বেশি, একটাতে সময় কম, মনে হয় এই জিনিসটাই হয়। কাচ্চিতে যেহেতু একটু সময় বেশি লাগে, এটা মনে হয় একটু দ্রুত হয়। হ্যাঁ, এটা একটু আগে হয়ে যায়। কাচ্চির ক্ষেত্রে হচ্ছে যে কাচ্চি আমি নিজে হচ্ছে আমার বিয়ে বাড়ির সেট মেনুর একটা ক্লাস আছে যেটা করায় থাকি, তো ওখানে কাচ্চি তো খুব সুন্দর করে ওদেরকে আমি বুঝাই যে কিভাবে করতে হবে। একদম দেখা যায় মেরিনেশন করে প্রথমে যখন সিল করে দেই, যখন আমি হচ্ছে রাইসটা কুক করি একদম গরম থাকা অবস্থায় হচ্ছে কাচ্চির যে মাটনের মধ্যে দিয়ে দেই, কারণ হচ্ছে যে ভিতরে যে একটা বাষ্প আছে বা গরম একটা ধোঁয়া আছে ওটা যেন না বের হতে পারে। সাথে সাথে হচ্ছে সিল করে দিয়ে ওটাকে 10 মিনিটের মতো হচ্ছে হাই ফ্লেম একদম রান্না করতে হয়, ঘড়ি ধরে 10 মিনিটের মতো। দেন হচ্ছে 10 মিনিট পরে আমি একদম হচ্ছে মৃদু আঁচে দিয়ে দিব, তারপরে 1 ঘন্টায় ওটাকে আর ধরবো না, 1 ঘন্টা ওটা ওইভাবেই থাকবে। দেন 1 ঘন্টার পরে আবার একটু দেখবো,
যে আসলে ভিতরে হচ্ছে মাংসটা জুসি ভাব আছে কিনা দেখে তারপরে আবার হচ্ছে 20 মিনিটের মতো রেখে দিলে কাচ্চিটা একটু লং টাইম প্রসেস, বাট হচ্ছে এই টিপস ফলো করলে আমার মনে হয় সবার কাছে ভালো একদম একটা পারফেক্ট জিনিস হবে। আমরা তো শৈশবে আসলে মায়ের হাতের রান্না এটা আমাদের সকলের প্রিয়। আপনার মা কোন রান্নাটা সবচেয়ে বেশি পছন্দ করতেন বা আপনাদের করে খাওয়াতেন? মায়ের হাতের রান্না আমার কাছে বলবো সবটাই ভালো লাগে, বাট সব থেকে যেটা বেশি ভালো লাগে আমাদের বরিশালে হচ্ছে নারিকেল দিয়ে বাইং মাছ, চিনেন কিনা বাইং? হ্যাঁ, বাইং মাছটাকে একটু ছেঁচে নারিকেল দিয়ে রান্না করে, ভুনা করে হয়। হ্যাঁ একটু ঝোলের মতো করে। তো ওটা হচ্ছে ছিটা রুটি দিয়ে বা হচ্ছে চিতই পিঠা যেটা বলে এটা দিয়ে খায়, এটা আমার অনেক বেশি ভালো লাগে। আর হচ্ছে হাঁসের মাংস, যেটা হচ্ছে মা রান্না করলেই মনে হয় হাঁসের মাংস এর মতো স্বাদ আর কোথাও নেই। আর মূলত আমরা যেহেতু একসাথে, নানু ছিল, আমার খালা ছিল, তো আমি ওই ছোটবেলায় নানুকে দেখে আসলে রান্নার প্রতি অনেক বেশি আগ্রহ আসে। নানু অনেক ধরনের পিঠা বানাতে পারতেন। তো নানু, আমি বসে বসে দেখতাম, মা অনেক সময় বলতো যে পড়তে বসো, তুমি পড়ালেখা বাদ দিয়ে কেন হচ্ছে এগুলি দেখো। তো ও তখন হয়েছে ওই যে নানু রান্না করতো, অনেক ধরনের পিঠা বানাতো, তো ওগুলো দেখে দেখে শিখতাম। আমার মনে হয় না যে আমার নানুর মতো কোথাও এত ভালো কেউ পিঠা বানাতে পারে। তো এইগুলা আসলে ওই মা নানু তাদেরকে দেখে আগ্রহটা বেড়েছে। আর মূলত আমাদের ফ্যামিলিতে সবার হাতের রান্নাই অনেক বেশি স্বাদ, সবার। মানে আমি আলাদা আলাদা খুঁজে নেই যে আমার কোন বড় আপার কোন রান্নাটা ভালো, আমার মেজো আপার কোন রান্নাটা ভালো, মানে সবার আলাদা আলাদা একটা হচ্ছে সিগনেচার ডিশ রয়েছে। তো এগুলো আসলে আমি আলাদা আলাদা সবার থেকে খুঁজে নিই কার কোনটা ভালো লাগে বেশি। আপনার কোনটা ভালো যদি আমি জানতে চাই আজকে? আমি আমার দিক থেকে আমারটা বলবো যে আমার সবটাই ভালো লাগে, বাট সব থেকে আমার ডেজার্ট আইটেম অনেক বেশি ভালো হয়। তো আমার তিরামিসু আর হচ্ছে গোলাপ জামুন, এটা নারায়ণগঞ্জে অনেক বেশি আমি সেল করেছি। যেহেতু আমি উদ্যোক্তা, আবার হচ্ছে ক্যাটারিংও করি, তো এটা অনেক বেশি মানুষের কাছ থেকে অনেক বেশি সুনাম পাই, পাশাপাশি আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আমি নিজেও খাই। তার মানে এটা আপনার সিগনেচার ডিশ। আমরা হয়তোবা তেমন কিছু আজকেও দেখতে পাবো। একটু জানবো যে ছোটবেলায় যখন সবার রান্না দেখতেন, আপনার কি রান্না করে যাওয়া হতো বা রান্না করা হতো? মানে তখন কি রান্নাটা হাতে খড়ি হয়েছিল কিনা? আচ্ছা, আমাদের সময় তো আসলে এখন বাচ্চারা যেমন হচ্ছে মোবাইলের মধ্যে পড়ে থাকে, আমাদের যখন হচ্ছে দেখা যায় ডিসেম্বর মাস শেষ, তো স্কুল ছুটি বন্ধ হয়ে যায়, তখন আমরা জোলাপাতি খেতাম। তো হচ্ছে মাটির মধ্যে চুলা করে নিতাম, ইট বসিয়ে চুলা করে নিতাম। তো আমরা হচ্ছে আগে থেকে প্ল্যান করে রাখতাম, মামাতো বোন ছিল, মামা ছিল, তাদের সাথে প্ল্যান করে রাখতাম যে আমরা কি কি করব, তো কি রান্না হবে, কি কি রান্না করা হবে। তো রান্না কে করবে, আমিই করব। দেখা যেত লাকড়ির ধোঁয়াতে আমার চোখ ফুলে এরকম হয়ে যেত, তারপরও রান্না করতাম। আর মা বলতো প্রতিবার হচ্ছে যে এই একটা কাজ তোমার করতেই হবে, কেন না করলে হয় না। মানে আমার কাছে ভালো লাগতো, ওই ছোট থেকে আসলে রান্নার প্রতি তো আগ্রহ তখন থেকেই। তো তখন আসলে কখনো ভাবি নাই যে রান্নাটা আমার একটা পেশা হবে। তার মানে ছোটবেলায় এটা করতেন শুধুমাত্র স্পেশাল দিনগুলোতে, অকেশন উপলক্ষে, নিয়মিত করা হতো না? নিয়মিত কখনো করা হতো না, কারণ মা কখনো করতে দিত না। বলতো হচ্ছে যে আগে পড়ালেখা করো, দেন হচ্ছে রান্নায় সেটা তুমি শিখে নিবে, সময়ের তালে তালে শিখে নিবে। এটা যে আসলে তখন এইভাবে কেউ হয়তো রিয়ালাইজ করতো না যে এটা একটা পেশা হিসাবে নেওয়া যায়, বা এত ভালো এখন আমরা যেটা দেখি যে এত ভালো সম্মান পাওয়া যায়, যেটা অন্য কোনো পেশাতে আসলে আমার মনে হয় যে একজন ডক্টরের যেরকম একটা প্রায়োরিটি আছে, আমার মনে হয় যে আমাদের এই যে শেফ প্রফেশন যেটা, তাদেরও সেরকম একটা এখন নিঃসন্দেহে। হ্যাঁ, আপনি তো শেফ প্রফেশনের কথা বলছেন, ছোটবেলায় তো উকিল হতে চেয়েছিলেন। হ্যাঁ, ছোটবেলায় আসলে উকিল হওয়ার ইচ্ছে ছিল অনেক বেশি, কারণ হচ্ছে আমার মনে হইতো যে এই একটা জায়গা যেখানে হচ্ছে একদম মন খুলে কথা বলা যায়, একজনের সাথে আরেকজন তর্ক বিতর্ক করা যায়, এরকম একটা বিষয়, কেউ থামতে বলবে না। কিভাবে তৈরি হয়েছিল এই স্বপ্নের গাঁথনি? কেন মনে হতো? সিনেমা দেখে? সিনেমা দেখে, হ্যাঁ আমি প্রচুর সিনেমা দেখা পছন্দ করতাম।
তো ছোটবেলা ওটাও ভালো লাগতো। ওখান থেকে সেটা আবার বলতে গেলে পারিবারিক দিক চলে যায়। আচ্ছা। তো দেখা যায় আমাদের বরিশালে দেখতাম যে মানুষ একটা জায়গা সম্পদ দিয়ে এক জায়গা ধরনের জমি নিয়ে একটা হ্যাঁ, দ্বন্দ্ব থাকতো। ঝামেলা থাকতো। তো আমার আব্বার সাথে মূলত হচ্ছে আমার চাচা, বড় চাচা যে তার সাথে ঝামেলা থাকতো। তো আমি বলতাম আমি বড় হয়ে উকিল হয়ে দেন হচ্ছে দেখে দিব তোমার সাথে কেন ঝামেলা হয়। পরে যাই হোক, পরে ওটা আমাদের আসলে সমাধান হয়ে গেছে। তো তখন আমার মনে হইতো যে উকিল হওয়াটা মনে হয় ভালো, তাহলে যেহেতু আমরা মামলাগুলো সলভ করব। হ্যাঁ, আমরা 4 বোন আর আমার ভাই তখন খুবই ছোট। তখন মনে হইতো যে আমি যদি উকিল হইতে পারি তাহলে আমি আমার আব্বাকে সাপোর্ট দিতে পারবো। আসলে তখন থেকে ওই চিন্তা ভাবনা যে উকিল হব এরকম একটা চিন্তা তখন আসছে। সংসার জীবনে নিশ্চয়ই রাঁধুনির পাশাপাশি নিশ্চয়ই উকিল। তো যাই হোক, সংসার জীবনে খুব দ্রুত ঢুকে গেলেন এবং অফ ক্যামেরায় বলছিলেন যে একটা সম্পর্ক ছিল। কিভাবে হলো এত অল্প বয়সে, একটু শুনি সেই গল্প। আচ্ছা, সেটা হচ্ছে আসলে মজার। আবার হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে আমার খালাতো ভাই। তো এটা আমি আবার আমার ফেসবুকে মাঝে মাঝে খুব ফান করে দিয়ে থাকি যে খালাতো ভাই বলে। তো এটা দেখা যায় অনেকেই জানে যে ও আমার রিলেটিভস। তো আমি খুবই যখন ক্লাস 9-এ উঠি মাঝে মাঝে আমি মজা করে বলি যে আমি ইস্টে পাকা হয়ে গিয়েছিলাম। যে কারণে তখন থেকে ওর সাথে হচ্ছে আমার একটা রিলেশন হয়। তো আমার আব্বা আবার যেহেতু স্কুল টিচার, তো আব্বা চিন্তা করতেন যে মেয়ে যেহেতু হচ্ছে একটা রিলেশনে ঢুকে গিয়েছে, তো আসলে তখন তার প্যাস্টিস ইস্যুটা নিয়ে অনেক চিন্তা করতো যে এমন কিছু না হয়ে যায়, তাহলে ফ্যামিলিগতভাবেই হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপরে সংসার জীবনে আসা, তো এই আর কি। এরপর এখনো পর্যন্ত চলছে, কত বছর হয়ে গেল একটু জানতে চাইবো। এপ্রিলের 15 তারিখে হচ্ছে আমাদের 16 বছর। 16 বছর, দীর্ঘ একটা যাত্রা, দীর্ঘ একটা জার্নি। প্রথম দিকে তো একদমই কিছু পারতেন না। আপনার স্বামী যিনি রয়েছেন তিনি হয়তো বা দেখিয়ে দিতেন, শিখিয়ে দিতেন। মানে পাকাপোক্তটা হয়ে উঠলেন কবে থেকে মনে হলো যে না আমি এবার অফিসিয়ালি নামতে পারি, এই জিনিসটা নিয়ে আগাতে পারি? আমার যেহেতু 2010-এ বিয়ে হয়ে যায়, তখন আসলে আমি খুবই বাচ্চা। হ্যাঁ, রান্না ওইভাবে বুঝতাম না। আমার শ্বশুর হচ্ছে উনি হাসতেন, আমাকে পেঁয়াজ কাটতে দিলে আমি হচ্ছে বোটা দিয়ে কাটতে হবে, ওটা দিয়ে কাটতাম না, হচ্ছে পিছন দিয়ে কাটতাম। তো উনি দেখে খুব হাসতেন, বলতেন যে শিখে যাবে, আস্তে আস্তে শিখে যাবে। তো বাট মাঝে মাঝে বলতে হতো যে রান্না আসলে পারতে হয় বা শিখতে হয়। শাশুড়ি বলতো শেখার আগ্রহ থাকতে হবে, জানে না জানতে হবে, মানে এরকম। তো আমার তখন মনে হতো যে না, আসলে আরো জানা দরকার, কারণ আমার শাশুড়ি খুব ভালো রান্না করে। ওনার রান্নার হাত অনেক বেশি ভালো। তো আমার মনে হতো যে আমার শাশুড়ির মতোই রান্না করতে হবে, যেহেতু উনি এত ভালো রান্না জানে, আমাকে রান্না শিখতে হবে। তো আমি টুকটাক রান্না করতাম। অনেক সময় হয়তো দেখা যায় কখনো লবণ বেশি হতো, কখনো একটু ঝাল বেশি হতো। তো সেক্ষেত্রে হচ্ছে ওই অখাদ্যগুলি হচ্ছে আমার হাজবেন্ড খেতেন। তো 2012 সাল থেকে আমি ইউটিউব দেখতাম। তার আগে হচ্ছে ওইভাবে করে ফোন চালাতাম না। তো ইউটিউব দেখে দেখে হচ্ছে অনেক ধরনের রান্না টুকটাক দেখা হতো। দেন হচ্ছে 15 সাল থেকে একদম হচ্ছে ছোট ছোট করে যে নানুর কাছ থেকে যে পিঠাগুলি শিখেছিলাম, ওই পিঠা তৈরি করতাম। তো কখনো সেল করা হতো না, যে পাশের ফ্রেন্ড আছে তাকে খাওয়াতাম, বা আমার প্রতিবেশী যে তাকে টেস্ট করাতাম যে কেমন হয়। ওরা বলতো ভালো হয়, আমার হাজবেন্ডও বলতেন যে ভালো হয়, তোমার রান্নার হাত তো ভালো, তুমি ট্রাই করো, পারবা। দেন হচ্ছে 2017 সালে ও বাহিরে চলে যায়। বাহিরে চলে যাওয়ার পরে তখন আমার মনে হয়েছে যে একদম অলস সময় বাসায় কাটাচ্ছি, তো এই অলস সময়টা আমি কাজে লাগাই। লোভনীয় সব খাবার অপেক্ষা করছে। এক পাশে গোলাপ জামুন, এক পাশে চিজ। তুমি কোনটা খেতে চাও সবার আগে? আমি চিজ কেক। তুমি? আমি গোলাপ জামুন। তার মানে যাক, ভালোই হলো, আমারটাই তুমি ভাগ বসাবে না। আপনি তো কেকের এক্সপার্ট, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই কেকটা নিয়ে একটু শুনি যে কিভাবে বানিয়েছেন। এবং দুইটা কি বিকেলের আইটেম হিসেবে আমরা রাখবো নাকি রাতের আইটেম হিসেবে রাখতে পারি? চাইলে আমরা বিকেলেও খেতে পারি, আবার চাইলে হচ্ছে রাতেও খেতে পারি। আচ্ছা আচ্ছা।
তাহলে তো দারুণ। খুবই কঠিন দুইটা জিনিস আমি বলবো, খুবই মজার কিন্তু বানানো খুবই কষ্ট। একটু যদি ইনগ্রেডিয়েন্টসে হেরফের হয় তাহলেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। একদম। বিশেষ করে কেক বানানো আমার কাছে মনে হয় বেশ কঠিন। আর তাই না? সেটা যদি চিজ কেক হয় তাহলে তো কথাই নেই, চিন্তা আরো বেশি। চিজ কেকটা সম্পর্কে শুরুতে শুনি কিভাবে বানিয়েছেন, কি কি টিপস আছে? চিজ কেক হচ্ছে আমি মূলত হচ্ছে বাসাতে এটা ভ্যানিলা চিজ কেক যেটা বলি। আসলে ওই যে বললাম বাচ্চারা চিজ অনেক বেশি পছন্দ করে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি একটা ভ্যানিলার আগে প্রথমে হচ্ছে স্পঞ্জ বানিয়ে নিয়েছি, দেন হচ্ছে আলাদা করে চিজ ক্রিমটা করে নিয়েছি। তো আসলে হচ্ছে চিজ ক্রিম যেটা করে নিয়েছি, আমি হচ্ছে চিজ নিয়েছি, চিজের সাথে হচ্ছে একটু এটা তো জমাতে হবে। মোজরেলা নিয়েছেন নাকি চেডার নিয়েছেন? না না, এখানে হচ্ছে ক্রিম চিজ। ক্রিম চিজ। হ্যাঁ, ক্রিম চিজ ইউজ করেছি। মূলত হচ্ছে একটা বাহিরের আলমারাই নাম যেটা, বা আচ্ছা, হ্যাঁ, এই টাইপ চিজ ক্রিম নিয়েছি। আর সাথে হচ্ছে হুইপ ক্রিম যেটা দিয়েছি, দুইটা একসাথে কম্বাইন্ড করেছি, করে দেন হচ্ছে এটাকে জমানোর জন্য একটু জেলাটিন ইউজ করেছি। পরে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর উপরে হচ্ছে আমি একটু ব্লুবেরি ফ্লিং দিয়ে দিয়েছি, যেটা খেতে আরো বেশি মজা হবে। আচ্ছা। এই আর কি, খুবই বাহ। ইজি ওয়েতে করা। দারুণ। স্পঞ্জটা যদি ভালো হয় দেন হচ্ছে স্পঞ্জটা তো খুব গুরুত্বপূর্ণ, সফট যেন হয়। হ্যাঁ, একটু soft। যদি আপনার পরিমাণটা জানতে চাই। নর্মালি এক একজনের বাসায় 4 জন, বা ঈদের দিন তো একটু আত্মীয় স্বজন আসে, 8 জনের পরিমাণে যদি আমরা একটা চিজ কেক বানাতে চাই, কি পরিমাণ আসলে ময়দা বা সবগুলো ইনগ্রেডিয়েন্টস লাগবে? আচ্ছা, যদি আমরা হচ্ছে নর্মালি 8 জনের জন্য করি, তো সেক্ষেত্রে আমরা আসলে পাউন্ড হিসাব করে করতে গেলে তো দেখা যায় 3টা ডিম নিলে তার সাথে হচ্ছে মানে ওই যে বেকিং এর ক্ষেত্রে আমাদের যেটা ফলো করতে হয় যে এখানে যেন কোনো মেজারমেন্টের হেরফের না না হয়, হয়। তাহলে আসলে কখনোই হবে না। তো এখানে হচ্ছে আমি 3টা ডিম নিয়েছি, ডিমের সাথে হচ্ছে একদম মেপে 60 গ্রাম হচ্ছে ময়দা নিব, আর হচ্ছে 15 গ্রাম কর্নফ্লাওয়ার নিব, আর সাথে হচ্ছে 75 গ্রাম চিনি নিব। আচ্ছা আচ্ছা। আর যেহেতু একটা ডিমের একটা গন্ধ আসতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমি ভ্যানিলা ভ্যানিলা এসেন্সটা ইউজ করব। ইউজ করব। যে মাপটা বললেন এটা কি 1 পাউন্ডের জন্য? হ্যাঁ, 1 পাউন্ড। এবং এটা হচ্ছে 1 পাউন্ডের। হ্যাঁ, এটা 1 পাউন্ডের। আর এই ইনগ্রেডিয়েন্টস গুলো বেড়ে যাবে যদি আমরা পাউন্ড হিসাবটা বাড়িয়ে ফেলি, পাউন্ড হিসাব 2 পাউন্ড বা 3 হ্যাঁ, পাউন্ড। 2 পাউন্ড বা 3 পাউন্ড করি, সেক্ষেত্রে বেড়ে যাবে। দারুণ। একটু যদি স্পঞ্জের আপনার রেসিপিটা শুনি, যে সবগুলো নিয়ে ডিমটা কি আলাদা করে আগে বিট করতে হবে না। কিনা? হচ্ছে হোল একটাকেই ভিট করি, তার সাথে হচ্ছে যে চিনিটা দেই, ওটা 2-3 ধাপে দিয়ে দেই। দেন হচ্ছে শুকনো যে উপকরণগুলো আছে সেটা আলাদা করে মেপে রাখি। দেন হচ্ছে ওইটা একসাথে মিক্স করে আলতো হাতে মিক্স আপ করে দিতে হয়, কাট অ্যান্ড ফোল্ড আকারে। একদম যে ঢেলে হাত দিয়ে বা উল্টো পাল্টা করে মেখে ফেলবো এরকম না, আলতো হাতে খুব সুন্দর করে মেখে নিতে হবে, ভালো করে, যে কাট অ্যান্ড ফোল্ড আকার যেটা আমরা বলি আমাদের বেকিং এর ক্ষেত্রে। তো যদি আমি অ্যান্টিকোলক করি, মানে যেটা যেভাবে করব একইভাবে করব, যে যদি অ্যান্টিকোলক ঘুরাই তাহলে ওভাবেই ঘুরাবো, উল্টো করে আবার ঘোরানো যাবে না। মানে এই টিপস গুলো ফলো করতে হয়। দেন হচ্ছে স্পঞ্জ কখনো আমার মনে হয় না যে কারো ক্ষেত্রে এটা বসে যাবে বা নষ্ট হয়ে যাবে। বাহ, নিশ্চয়ই বানাতে বানাতে পারফেকশন আসবে, কি বলো? নিঃসন্দেহে। আমরা এবার একটু গোলাপ জামুনে ফিরি। হ্যাঁ, গোলাপ জামুনের ইনগ্রেডিয়েন্টস গুলো আসলে কি কিভাবে বানাতে হবে? গোলাপ জামুনের ক্ষেত্রে আসলে আমার যে গোলাপ জামুন, এটা চোখ বুঝেও যদি কেউ বানায় তাহলে হচ্ছে গোলাপ জামুন হয়ে যাবে, আচ্ছা। আমার কাছে এরকম মনে হয়। যেটার ক্ষেত্রে আমি হচ্ছে গুঁড়ো দুধ ব্যবহার করি, আর পাশাপাশি হচ্ছে একটা ক্রিম ব্যবহার করি। ক্রিমটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায়, আর হচ্ছে সুজি, ময়দা আর বেকিং সোডাটা দিয়ে থাকি। আচ্ছা। একসাথে ময়ান করে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেই। দেন হচ্ছে ওইটাকে এরকম করে প্রতিগুলো যেন একই শেপে হয়, একই মাপে হয়, ওই জন্য হচ্ছে আমি একটা মেজারমেন্ট নির্দিষ্ট একটা পরিমাণে নিয়ে নেই, ওই পরিমাণ অনুযায়ী প্রতিটা মিষ্টি গোল করে নেই। গোল করে দেন হচ্ছে ভেজে নেই, ভেজে নিয়ে একদম শিরাটা একটু গরম থাকে, শিরার মধ্যে দিয়ে দিলেই, গরম মিষ্টিটা? হ্যাঁ, গরম মিষ্টিটা দিয়ে দিলে শিরাটাও একটু গরম থাকবে, হালকা গরম থাকবে, আর পাশাপাশি হচ্ছে মিষ্টিটা একদম গরম উঠিয়ে দিয়ে দিব। এটা আলাদা করে জাল করতে হয় না, ওই শিরার মধ্যে দিয়ে দিলেই হচ্ছে মিষ্টিটা সফট হয়ে যায়। বাহ,
চমৎকার ডেজার্ট আইটেম, নিশ্চয়ই তুমি চেষ্টা করবে। আমি চেষ্টা অবশ্যই। করবো না, খুব কঠিন মনে হয় আমার কাছে। আমি একটু পারিবারিক জীবনে ফিরি। 2017 সালের কথা বলছিলেন যে আপনার হাজবেন্ড দেশের বাইরে চলে গিয়েছে, কিছু একটা করার চিন্তা ভাবনা আপনি করছিলেন, শুনি। তো 2017 সালে আসলে তখন ওই যে আমি যেটা বললাম যে অবসর টাইম, অবসর সময়টা আমি কিভাবে কাটাবো, যেহেতু আমার বাচ্চাও ছোট, তো ওকে নিয়ে সময় কাটানোর পরে যে সময়টা থাকে, তখন আমার মনে হলো যে যেহেতু আমি রান্না করতে মোটামুটি আমার এখন একটা প্যাশন হয়ে গেছে, আর আমি ভালোবাসি, বিভিন্ন ধরনের ফুড ট্রাই করি, তো সেক্ষেত্রে হচ্ছে রান্নার প্রশিক্ষণ নেওয়া যায়। তো আমি ঢাকা এসে করতে পারবো না এত ছোট বাচ্চা নিয়ে, নারায়ণগঞ্জে প্রথম খুঁজি যে নারায়ণগঞ্জে কোথায় করাচ্ছে। তো নারায়ণগঞ্জে তখন হচ্ছে সরকারি একটা প্রজেক্ট করায়, তো ওটা সন্ধান যখন পাই যে এখানে করাচ্ছে, তো আমি হচ্ছে আমার ছেলেকে নিয়ে প্রথম হচ্ছে ইন্টারভিউ দিতে যাই। দিতে গিয়ে আমি বলি যে আমাকে জাস্ট এইটুকু সাপোর্ট দিতে হবে যে আমি আমার বাচ্চা নিয়ে আসব, ওকে নিয়ে এসে হচ্ছে আমি ট্রেনিং সেশন করব, আমার বাচ্চা ডিস্টার্ব করবে না আপনাদেরকে, ও খুবই শান্ত। পরে বলে আপনি ওকে নিয়ে পারবেন, আমাকে জিজ্ঞেস করছিল। আমি বললাম হ্যাঁ পারবো, কারণ হচ্ছে আমার ছেলে খুবই শান্তশিষ্ট, এখনো ঠান্ডা মানুষ। তো হচ্ছে ওকে নিয়েই প্রথম আর কি শুরু। তো ওখানে 3 মাসের কোর্স করি। তো মাঝে মাঝে ওখানে খাবার নিয়ে যেতাম সবার জন্য, তো সবাই খেয়ে বলতো অনেক বেশি মজা হয়, তুমি চাইলে একদম সেল করতে পারো, অনলাইন পেজ খুলতে পারো, তাহলে দেখবা ভালো সাড়া পাবা। তো তখন আসলে আলহামদুলিল্লাহ খোলার পরে প্রচুর সাড়া পাই, সবাই এত ভালো রেসপন্স করে। পাশাপাশি দেখা যায় আমি ক্যাটারিংটা শুরু করি 2017 দিক থেকেই। অর্থাৎ বেশ আগে থেকে আপনি আপনার কাজগুলো প্রায় আপনার প্যাশনের 9 বছর আগে থেকে। হ্যাঁ, প্যাশনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। রাঁধুনিতে কখন আপনি রেজিস্ট্রেশন করলেন, বা সেই অভিজ্ঞতা কেমন ছিল? রাঁধুনিতে মূলত হচ্ছে 1429 যখন, তখন আমি প্রথম রেজিস্ট্রেশন করি। তখন আসলে কত সালে? 1429, এটা 22-এ, 2022 হ্যাঁ 2022-এ যেটা হয়, তখন আমি আমাদের বরিশালের যে ফার্স্ট রানার আপ যে আপু, সঞ্চি আপুর একটা ভিডিও দেখি একটা গ্রুপে। তো দেখার পরে আমি ভাবলাম বরিশালে তো রাঁধুনি আছে, তো আমিও তো বরিশালের মেয়ে, চেষ্টা করি। হ্যাঁ আমিও চেষ্টা করি। তো প্রথম তখন আমার বেকিং এর হাত অনেক বেশি ভালো, আর হচ্ছে দেশীয় রান্না, তারপরে হচ্ছে পাশাপাশি আমি পিঠাপুলিও ভালো পারি। তো সেক্ষেত্রে ভাবলাম যে দেই হবে। তো তখন মানে প্রথম প্রথম একদম খুশিতে খুশিতে রান্না দিয়ে দেই, দিয়ে দেওয়ার পরে দেখি হ্যাঁ রেসিপিও সিলেক্ট হয়ে গেছে, কাজ করছে। হ্যাঁ তারপর সিলেক্ট হওয়ার পরে এখন বরিশালে যাব, বরিশালে গিয়ে হচ্ছে দিতে হবে। তো এটা আমার জন্য আবার একটু হচ্ছে বরিশাল সদর থেকে আমার বাবার বাড়ি অনেকটা দূর, আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে। তো আমার আব্বা আবার এই বিষয়গুলোতে খুব মানে সাপোর্টিভ, অনেক বেশি সাপোর্ট করে যে মেয়েরা করবে, এটা তার ভালো লাগে যে মেয়েরা কাজ করুক। তো আমি যখন বাবার বাড়ি যাই, আব্বা ওই আগের মতো 4টার সময় ডেকে উঠাই দিছে, তুমি না যাবা, তোমার রান্না রেডি করো। তো ভোরবেলা উঠে প্রথমবার যখন 1429-এ দেই রেসিপি দেওয়ার পরে, কোন রেসিপি ছিল? কোন তখন আমি হচ্ছে মাকলুবা করেছিলাম, আচ্ছা আচ্ছা। একটা আরাবিয়ান ডিশ, Arabian dish। হ্যাঁ, ওটা আর কি এই season গোলাপ 6 জামুনটা ছিল, ওটা Six? সিজন 7 ছিল। 7 ছিল। হ্যাঁ, তো হচ্ছে নিয়ে যাওয়ার পরে মানে তখন সরাসরি তো আর অ্যাপ্রন পাইনি, তখন হচ্ছে ওয়েটিং কার্ড পেয়েছি। তো মনে হয়েছিল পজিটিভ হবে ইনশাল্লাহ, কারণ তখন আসলে এত ভালো জানতাম না যে বেসিকটা আপনি হ্যাঁ জানতেন। বেসিকটা তখন বেসিক ভালো জানতাম। পাশাপাশি হচ্ছে মনে হইতো যে না পারবো আমি এখানে, একটা আত্মবিশ্বাস হ্যাঁ ছিল মনের আত্মবিশ্বাস ছিল। তো ওখান থেকে যখন সিলেক্ট হওয়ার পরে ঢাকাতে টপ 40 আমরা যখন আসি, তখন আসার পরে গ্র্যান্ড অডিশনে আমাদের আসলে মুগ ডাল থাকে। মুগ ডাল দেখার পরে আমার একটু কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই, তখন ওভার কনফিডেন্সটাকে বলে, আমি এখনো বলি মাঝে মাঝে। তখন ভাবছি যে মুগ ডাল এটা দিয়ে তো আমি পারবোই, মানে একটা এমন একটা ভাব চলে আসছে যে আমি এটা দিয়ে পারবোই। এখন এই যখন করতে গেছি 3টা আইটেম আমাদের তখন ছিল, যে টাস্ক ছিল যে 3টা আইটেম করতে হবে, স্টার্টার করতে হবে, মেইন কোর্স আর ডেজার্ট। তো আমি মেইন কোর্সেই 2টা করে ফেলছি, আচ্ছা আচ্ছা। ডেজার্ট করেছি, স্টার্টার করিনি। তো তখন আসলে ওখান থেকে চলে আসি, চলে আসার পরে বাসায় এসে আমি আমার হাজবেন্ডকে বলতাম যে আমি রান্না পারি না, আচ্ছা আচ্ছা। আমার রান্নাঘরে আমি ঢুকবো না, আমি রান্না পারি না। পরে ও আমাকে বলতো যে আসলে তুমি বোকা, তুমি রান্না পারো না, এটা ভুল কথা।
তো ওই দিনটা হয়তো তোমার ছিল না, বা তুমি আরো ভালো করবা। তো তখন আমি চিন্তা করি যে না, আসলে ভালো করতে হবে। আমি হয়তো তখন যতটুকু জানতাম, আমি ওইটা মনে করতাম আমি অনেক বেশি জানি। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে নিজেকে আরো গড়লেন, ডেভেলপ করে সিজন 8-এ আসলেন। সিজন 8-এর জার্নিটা একটু শুনি। সিজন 8-এর জার্নি, ওই যে বললাম, এসে তখন নিজের রেস্টুরেন্টে কাজ করেছি, যে ফিল্ডে নেমে কাজ করব, নিজেকে তৈরি করব। দেন হচ্ছে বিভিন্ন কোর্স করেছি, আরো নতুন কিছু করে তারপর আবার রেসিপি সাবমিট করি। সাবমিট করার পর এবার হচ্ছে ওই যে নিয়ে যাব, তখন ওই যে প্রথমবার মজু শেফ ধরেছিলেন যে আপনি প্লেটিং আইডিয়া আরো ভালো করতে হবে। আচ্ছা। কারণ আমি করেছিলাম মাকলুবা। মাকলুবা কিন্তু আরাবিয়ান ডিশ ছিল, আমি সার্ভ করেছিলাম মাটির প্লেটে। তো আসলে এটার সাথে এটা যাবে না। ওই আরাবিয়ান, যেহেতু ওর একটু অ্যারাবিক টাইপ Arabic একটা কিছু ভাব একটা লাগবে, লাগবে, ওরকম একটা ভাবসাব। তো যাই হোক, এবার কিন্তু চিন্তা ভাবনাটা ছিল যে আমি কোন ডিশ নিয়ে যাব, সেটা আগে থেকে আমি প্রস্তুতি নিচ্ছিলাম। রিসার্চ করে ফেলেছেন। হ্যাঁ, একদম, যে এভাবে করে ইউনিক হতে হবে, যে প্রথম দেখাই জানি ওয়াও একটা ভাব চলে আসে, এরকম চিন্তা ভাবনা করে নিয়ে গিয়েছিলাম। তো যখন রেসিপি সাবমিট করি, আলহামদুলিল্লাহ রেসিপি সিলেক্ট হয়ে যায়। বরিশালে ওই খুব ভোর, আমি আবার হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা পছন্দ করি, তো খুব ভোরবেলা চলে গিয়েছি। যাওয়ার পরে হচ্ছে আমার 15 নাম্বার হয়তো সিরিয়াল পড়েছিল। আচ্ছা। তো বাকি তার আগ পর্যন্ত কেউ হচ্ছে না ওয়েটিং কার্ড পাচ্ছে, না কিছু পাচ্ছে। তো আমার আগে একজন ওয়েটিং কার্ড পেলো, তো ও পাওয়ার পর আমার দেখে ভালো লাগছে যে মেয়েটা ওয়েটিং কার্ড পেয়েছে। তো ও আবার বলতেছে, দেখো তোমারটা দেখে পছন্দ করবে। আমি বললাম আচ্ছা, দেখা যাক। তো আসলে আমি যখন নিয়ে গিয়েছি আমার ডিশ দেখে। এবার কি নিয়ে গিয়েছিলেন? এবার হচ্ছে স্যামন স্টেক করেছিলাম, আচ্ছা, আচ্ছা। ম্যাশড পটেটো, আর ডেজার্ট নিয়েছিলাম আলাদা করে, টিরামিসু করেছিলাম, সাথে হচ্ছে ফ্রেঞ্চ ম্যাকারন করেছিলাম। বাহ। তো হচ্ছে ওই যে বললাম যে এবার ওইভাবে চিন্তা ভাবনা করে গিয়েছি যে দেখেই যেন সবকিছু যেন গোছানো পারফেক্ট ছিল। থাকে। হ্যাঁ, গোছানো ছিল। তো দেখেই আসলে শেফ ওয়াও বলে ফেলছে। বাহ। পাশাপাশি হচ্ছে সঞ্চি আপু ছিলেন ওখানে, আঞ্চলিক পর্যায়ে ওনারা যাচ্ছিলেন বিগত সিজনে যারা থাকে। তো আর পাশাপাশি হচ্ছে রীতা ম্যাম ছিলেন। সবাই দেখে আসলেই যে যখন বলছে, তখন আমার নিজের কাছে মনে হচ্ছে যে না, আমি পেরেছি। অর্থাৎ আপনি একটা ওয়াও স্ট্র্যাটেজি সবসময় ফলো করেছেন। চমৎকার। এই যে সেরা রাঁধুনির বিভিন্ন ধাপ পেরিয়ে আপনি একেবারে চূড়ান্ত পর্যায়ে গেলেন, কোন ধাপটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল? বা কোন ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করাটা বেশি চ্যালেঞ্জিং ছিল? আমার কাছে আসলে আমি এটা একদম খুবই বিনয়ের সহিত বলছি যে আমার কাছে রান্নার উপকরণ এখন যে যেটা দিবে আমাকে সেটা দিয়ে জাস্ট বললেই হবে যে তোমাকে একটা আইটেম করে দিতে হবে, কোন দেশের করতে হবে, কিভাবে করতে হবে, আমাকে যদি এই মানে বলে দেয় আমি সেটা করে দিতে পারবো। তো আমার কাছে সব থেকে যেটা চ্যালেঞ্জিং লেগেছিল মহামঞ্চে, সেটা হচ্ছে বাস্কেট বদল, আমাদের ঝুড়ি বদল হয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ ছিল। আচ্ছা, আচ্ছা। তো টপ 10-এ ঢোকার পরে ওইটা আমার কাছে সব থেকে বেশি চ্যালেঞ্জিং লেগেছে, কারণ আরেকজনের ঝুড়ি নিয়ে আমি রান্না করব, তার থট আমার তৈরি করে দিতে হবে। তো এইটা আমার কাছে সব থেকে বেশি চ্যালেঞ্জিং লেগেছিল। ইভেন হচ্ছে ওই টাইমেই আমি ফার্স্ট বটমে চলে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা। বা তারা সেখান থেকে আবার ফিরলেন। হ্যাঁ, অর্থাৎ সেরা রাঁধুনি হওয়ার জন্য পরপর 2বার আপনি আসলে চেষ্টা করেছেন। মানে বলা যায় আগের চেয়ে অনেক বেশি পরিণত নিশাত আঞ্জুমকে আমরা আসলে পেয়েছি। এখন সেরা রাঁধুনি তো অনেকেই যুক্ত হয় যারা আসলে ভালো রান্না করতে জানে, তারাই তো একটা পর্যায়ে যায়। সেক্ষেত্রে আসলে নিশাত আঞ্জুম কেন সেরা? মানে আপনার মধ্যে কি দক্ষতা ছিল যে আপনি আসলে সেরা রাঁধুনি হয়েছেন সিজন 8-এর? কি মনে হয়? মূলত বলবো যে আমি নিজেকে তৈরি করে গিয়েছি। আমার কনফিডেন্ট লেভেল অনেক হাই ছিল, বাট ওভার কনফিডেন্ট ছিল না কখনোই, যে আমি সব জানি এরকম বিষয় আমি কখনো নিজের মধ্যে আসতে দেইনি। আমি জানি ইটস ওকে, যে হ্যাঁ আমি জানি, বাট আমি সব জানি এরকম চিন্তা ভাবনা আমি নিয়ে মহামঞ্চে কখনো খেলিনি। ওই যে যেটা বললাম যে আমি জানি, আমাকে দিলে আমি পারবো, যে কোনো আইটেম দিয়ে আমাকে বলবে যে এটা দিয়ে এটা করে দিতে হবে, হ্যাঁ ঠিক আছে, আমাকে ওটা দিলে আমি পারি। কারণ হচ্ছে আমি আসার পরে অনেক বেশি ফুড নিয়ে অ্যানালাইসিস করেছি, কোন দেশে কোন হার্বস ব্যবহার করা হয়, কোন স্পাইস ব্যবহার করা হয়, আমাদের দেশীয় ফুড কোনগুলো, বা আমাদের দেশের সাথে কোন দেশের রিলেটেড আছে ফুডের, এই বিষয়গুলো সম্পর্কে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি একটা
হিউজ নলেজ নিয়ে গিয়েছিলাম যে শুধু বেকিং এ এক্সপার্ট। পড়াশোনা করেছেন। হ্যাঁ, অনেকগুলো এটা কোর্স দরকার। আপনি কমপ্লিট করেছেন, আমরা হ্যাঁ। কিছুক্ষণ আগে পড়লাম, এবং তার কারণেই কিন্তু আপনি একদম ফাইনালে, লাইভ ইভেন্ট ছিল হয়তো বা, সেটা কি ফাইনালে ছিল? হ্যাঁ, আমাদের হচ্ছে টপ 3। টপ 3-তে। হ্যাঁ, তখন ছিল। তো তখন হচ্ছে ওইটা আমার জন্য আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করেছিল। যেটা হচ্ছে কক্সবাজারে আমার একটু মিস্টেক হয়ে গিয়েছিল। তো আমার চিন্তা ছিল আমাকে কোনোভাবে কামব্যাক দিতে হবে। আচ্ছা। আর সেটা হচ্ছে রেস্টুরেন্ট বলেন বা 5 স্টার, ওই জায়গাটা হচ্ছে আমার কমফোর্ট জোন। আচ্ছা। আমি রেস্টুরেন্টে যেহেতু কাজ করেছি, তারপরে হচ্ছে আমি 5 স্টার বলবো, রামাদা যেটা কক্সবাজারে, সেখানে আমি কাজ করেছি। আচ্ছা। তো আমার কথা হচ্ছে যে এই জায়গাটা আমার জন্য, কমার্শিয়াল এরিয়াতে কাজ করা আমার জন্য খুবই Comforting। হ্যাঁ, কমফোর্টিং লাগে। তো আসলে মূলত হচ্ছে ওইখানে গিয়ে আমাকে কামব্যাক দিতে হবে। তো আমার জন্য ওইটা অনেক বেশি ভালো লাগা ছিল, যে স্ট্যান্ডিং ওভেশন ছিল, জাজ ছিল 4 জন, তারা সবাই মানে আমার ফুড দেখে একসাথে, ওই যে বললাম কে ওয়াও। কে ছিল জাজ? নাইম শেফ ছিলেন, আর হচ্ছে রীতা ম্যাম, পূর্ণিমা ম্যাম ছিলেন, আর হচ্ছে দ্য গ্র্যান্ড প্যালেসের যে হেড শেফ রাজু গোমেজ শেফ ছিলেন। তিনি ছিলেন। হ্যাঁ, তিনি ছিলেন। তো 4 জন একসাথে। সেদিন আপনার ডিশটা আসলে কি ছিল? আমি আমাদের তো হচ্ছে মূলত 3 কোর্স মেনু করতে হবে। তো আমার যেটা স্টার্টারে ছিল সি ফুড চাউডার স্যুপ, আচ্ছা। আর মেইন কোর্সে ছিল রিবাই স্টেক, সাথে হচ্ছে আমি যেহেতু এর আগে ম্যাশড পটেটো করে ফেলেছি, তো ওই দিন ভেবেছিলাম একটু আলাদা করে করব। তো হচ্ছে পমে পিউরি করেছি, আর ভেজিটেবল টিয়ান করেছি, আর একটা হানি বি ডেজার্ট করেছিলাম, যেটা হচ্ছে বিটা একদম লাইভ ছিল। হানির যে বিয়ের যে চাক থাকে, ওই মৌমাছির চাক যেটা, হ্যাঁ, সেটা চাক। আপনি রিক্রিয়েট করেছিলেন। হ্যাঁ, করেছি। এবং মৌমাছি বানিয়েছিলেন এবং মধুও পড়ছিল, আমি যতদূর আমার মনে আছে। কেবল রান্না জানলেই হবে না, পাশাপাশি বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ব্যবহার করতে হবে, যেটা আপনি করেছেন। বাংলাদেশে তো বেশ কিছু আসলে রান্নার রিয়েলিটি শো রয়েছে, সেরা রাঁধুনি আপনার কাছে কেন সেরা মনে হয়? প্রথমত হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো এটা। এখানে হচ্ছে অন্যান্য অনেক দেখেছি আমরা রিয়েলিটি শো আসে, তো এসে কি হয়, সেখান থেকে তারা হয়তো খুঁজে খুঁজে তারাদের বের করে, আমরা যারা রন্ধনশিল্পী তাদেরকে বের করে, হয়তো তারা হারিয়ে যায়, বা তাদেরকে ওইভাবে পথটা দেখিয়ে দেওয়া। হ্যাঁ, দেখিয়ে দেয়া হয় না, বা তারা নিজেদের মতো করে। বাট রাঁধুনি যেটা করে, যে যাকে বের করেছে তাকে আরো ভালো করে গ্রুমিং করে, দেন হচ্ছে এই সেক্টরে কিভাবে টিকে থাকতে হবে, যতটুকু সম্ভব তারা গাইডলাইন দিয়ে থাকে। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে নিজেকে, নিজের নাম, আমার নাম সবাই আমাকে চিনবে এক নামে। আমি নিশাত আঞ্জুম, যেটা হচ্ছে আমার বাবার পরিচয় না, আমার হাজবেন্ডের পরিচয় না, বা আমাকে বুড়ো হলেও শুনতে হবে না যে আমার অমুকের মা, এই বিষয়টা না শুনতে হয়। নিজের নাম যদি আমি ধরে রাখতে চাই, তখন আসলে এই সেরা রাঁধুনি আমার বেছে নেওয়া আমার জন্য উত্তম হবে। বাহ, দারুণ, খুব সুন্দর করে বললেন। এবং চমৎকার। আজকে ঈদের দিনে আপনাকে পেয়ে খুবই খুবই ভালো লাগলো। আপনার জন্য অনেক শুভকামনা রইল, শুভ প্রত্যাশা রইল, অনেক দূরে এগিয়ে যায়। অসংখ্য ধন্যবাদ যে আজকে সারাদিন আমার সাথে থাকার জন্য, পাশাপাশি হচ্ছে মাছরাঙা টেলিভিশনকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আর আমার রাঁধুনি পরিবারকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আজকে রাঁধুনির জন্যই আমি নিশাত আঞ্জুম। তো পুরো মাছরাঙা টিম, রাঁধুনি টিম, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালো একটা স্পেশাল দিন দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, অনেক শুভকামনা আপনার জন্য।